বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া একনেক সভায় জাতীয় ডেটা সেন্টার স্থাপন সহ ২,৪৭৫ কোটি ব্যয়ে 4টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চীনা প্রতিষ্ঠান ZTE কর্পোরেশনের সঙ্গে 4 টায়ার জাতীয় ডেটা সেন্টার প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১,৫১৬ কোটি টাকা। এর মধ্যে ১,২০০ কোটি টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক। গাজীপুরের কালিয়াকৈরে 7 একর জমির উপর ডেটা সেন্টারটি স্থাপন করা হবে। আর ঈদে বাড়তি কেনাকাটা ও জ্বালানির দাম বাড়ায় সেপ্টেম্বরের আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী। এর আগে একনেক সভায় জিডিপি প্রবৃদ্ধির হার 7 ভাগে উন্নীত করতে সবাইকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা বলতো যে প্রবৃদ্ধি 4 ভাগ হবে না, 5 ভাগ হবে না, তো আমরা কিন্তু সেটা না, আমরা কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এবারে দেখলাম আন্তর্জাতিক সংস্থাগুলি অন্তত তাদের একটু মুখ খুলছে, তারা বলছে না 6.5 হতে পারে। যদি 6.5 কেউ বলছে, 6.7 বলছে। কাজে আমি আপনাদের চাইতে চাইবো আমাদের লক্ষ্য থাকবে আমরা যে 7% প্রবৃদ্ধি নির্দিষ্ট করেছি, এবার আমরা সেটা অর্জন করব। ফাঁসির দণ্ডের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী। কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে একথা জানান তার আইনজীবী। তিনি জানান 14 অক্টোবরের আগে সাকা চৌধুরীর পক্ষ থেকে এই পিটিশন দাখিল করা হবে। উনি জাজমেন্টের অসঙ্গতিগুলো তুলে ধরে আমাদেরকে রিভিউ করার জন্য কিছু পয়েন্ট রেডি করে দিয়েছেন এবং বলেছেন এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে যাতে আমরা আমাদের রিভিউ পিটিশনটা রেডি করি এবং এই পিটিশন রেডি করে ওনার সঙ্গে আবার দেখা করে পিটিশনটা ওকে করে নিয়ে যেতে বলেছে। আইনগত যে বাধ্যবাধকতা 15 দিনের, ওই 15 দিন আমাদের 14 তারিখ শেষ হবে, তো আশা করি এর আগে আমরা রিভিউ পিটিশন ফাইল করব। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর আমির আহমদ ওরফে আমির আলী সহ 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 2 জন হলেন জয়নাল আবেদিন ও মোহাম্মদ ইউসুফ। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। সোমবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর এই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। মুক্তিযুদ্ধের সময় নোয়াখালীর সুধারামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের মোট 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। 14 অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ 2 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে চেম্বার আদালত। সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। নাশকতার 3 মামলায় এ নিয়ে দ্বিতীয় দফা জামিনের মেয়াদ বাড়ল ফখরুলের। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ আগেই দেয়া আছে। এদিকে নাশকতার 2 মামলায় MK আনোয়ার ও 27টি মামলায় আমানুল্লাহ আমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের কোনো আদেশ দেননি চেম্বার আদালত। এর ফলে তাদের জামিন বহাল থাকছে বলে জানান আইনজীবীরা। এ মাসের মধ্যে 8ম বেতন কাঠামো পুনর্গঠন সহ বিভিন্ন দাবি পূরণ না হলে 1 নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তারা আশা করেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিগগিরই এই সমস্যার সমাধান হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন অর্থমন্ত্রী দেশে ফিরলেই এই বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভা কমিটির বৈঠক হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। শিক্ষকদের মর্যাদা 4 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে 8ম বেতন কাঠামো অনুমোদনের আগে থেকেই আন্দোলন শুরু করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 5 মাসের আন্দোলনেও কোনো ফল না পেয়ে 5 দফা দাবি নিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৈঠকে সিনিয়র অধ্যাপকদের গ্রেড 1 আর প্রভাষকদের 7ম গ্রেডে ঠিক করা 25 ভাগ সিনিয়র অধ্যাপককে সুপার গ্রেডের 2 নম্বর ধাপে রাখা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে শিক্ষকদের পদমর্যাদা নিশ্চিত করা, সরকারি কর্মকর্তাদের মতো শিক্ষকদের সুযোগ সুবিধা ঠিক করা আর আলাদা বেতন কাঠামোর দাবি তুলে ধরেন শিক্ষকরা। সকালবেলা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অনুরোধ জানিয়েছি স্বনির্বন্ধভাবে যাতে এই জিনিসগুলো যে ক্যাবিনেট সাব কমিটির জন্য তুলে দেওয়া হয়, দৃশ্যমান যদি আমরা কিছু না দেখাতে পারি তাহলে আমাদের যে এটা হবে যে আমরা তখন 1 নভেম্বর থেকে আমাদের এমন একটা অবস্থা চলে যেতে হবে, এটা আমাদের কারোর জন্য এটা সুখকর হবে না। তখন আমাদের
প্রচন্ড চাপ আছে লাগাতার কর্মসূচিতে চলে যাওয়ার জন্য। শিক্ষকদের দাবিকে গুরুত্ব দিয়েই 16 সেপ্টেম্বর মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা সবার উপরে, তাই যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের পক্ষে তিনি। সকলের এই মতটা গ্রহণ করে পরীক্ষা বা ভর্তি এইটা কোনো ব্যাহত হবে না, এটা অব্যাহত থাকবে। মাননীয় অর্থমন্ত্রী শীঘ্রই ফিরে আসবেন, তিনি সভাপতি আসলেই সভা ডাকা হবে এবং সেই সভা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব, আগায় যাব। শিক্ষক নেতারা জানান, শিক্ষকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয় অর্থমন্ত্রী বাদে মন্ত্রিসভা কমিটির সব সদস্যের সাথে আলাদাভাবে দেখা করে তাদের দাবি তুলে ধরবেন। তবে অর্থমন্ত্রীকে ওই কমিটির সভাপতি রাখার ব্যাপারে তাদের আপত্তি নেই। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক বৈঠকে আন্দোলনের নতুন কৌশল ঠিক করে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রেফতার ও তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। এই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে ধার দেনা করে চিকিৎসা চলছে আহত সৌরভের। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মনা ও রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে এখনও কাতরাতে হচ্ছে সংসদ সদস্য লিটনের গুলিতে আহত শিশু সৌরভকে। তার মা অভিযোগ করেন, বিনা দোষে ছেলে গুলি খেল, তা সত্ত্বেও কারো কোনো সহযোগিতা পেল না তারা। হাওলাত করে আনলাম, সুদের পর আনলাম, কিস্তির টাকা তুলছি, ব্যাংক থেকে টাকা আনছি, 1 টাকাও এখনো কেউ দেয় নাই। বাচ্চাকে তো বাচ্চা লাগবে। এদিকে এমপি লিটনের বিচার চেয়ে গাইবান্ধা পৌর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দাবিতে শহরের ডিবি মোড়ে মানববন্ধন করেছে মানবাধিকার সংরক্ষণ পরিষদ, নাট্য পরিষদ, নারী সমাজ ও যুবমৈত্রী। এমপি লিটনের বিরুদ্ধে জমি ও বাড়ি দখল, এমনকি ম্যাজিস্ট্রেট পেটানোর মতো নানা অভিযোগের তীব্র নিন্দা জানায় সংগঠনগুলো। মামলা রুজু হওয়ার পরে আইনি যে সমস্ত কার্যক্রম সেগুলো চলতেছে, বিধি মোতাবেক এই গ্রেপ্তার বিষয়টা কার্যক্রম চলতেছে। গত শুক্রবার ভোরে সুন্দরগঞ্জে শিশু সৌরভের পায়ে গুলি করেন এমপি লিটন। এ ঘটনায় শনিবার থানায় মামলা করেন সৌরভের বাবা। তবে এমপি লিটনের বাসায় গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হলেও ভোটার হতে পারেননি অনেকেই। তাদের অভিযোগ, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি। এ বিষয়ে কোনো প্রচারও শুনতে পাননি অনেকে। নির্বাচন কমিশন অবশ্য বিষয়টি স্বীকার করে নিয়ে বলছে, বাদ পড়া ভোটারদের এখনও তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে। রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল। রাজধানীর লক্ষ্মীবাজারের সুভাষ বোস অ্যাভিনিউ এলাকা এটি। খোঁজ নিয়ে জানা গেল, এখানে অনেকেই এখনো ভোটার হতে পারেনি। আমাদের বাড়িতে এখনো আসেনি, অন্য বাড়িতে গেছে কিনা তা বলতে পারবো না। আমরা শেষ দিন এসে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে ভোটার হওয়ার শেষ তারিখ। নাইম ও রায়া টিকাটুলির বাসিন্দা, তাদেরও অভিযোগ ভোটার হতে না পারা। আমাদের বাসায় কোনো তথ্য সংগ্রহকারী আসে না, তথ্য নেওয়ার জন্য লোকও আসেনি। জাস্ট দারোয়ানের কাছে একটু বলে গিয়েছিল যে যারা ভোটার হতে চায় তাদের জন্য একটা নির্দিষ্ট প্লেস নির্ধারিত করা হয়েছে। আর টিকাটুলি ও লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দাদের মতোই ভোটার হতে পারেননি পল্টনের সুমিত আর আরিফ। আমাদের তথ্য সংরক্ষী বাসায় আসার কথা, কিন্তু তারা এখনো আসেনি, এমনকি তারা অ্যানাউন্সও করেন। এখানে যদি অ্যানাউন্সমেন্ট হইতো যে মানে কোথায় হচ্ছে, তাহলে আমরা নিজেদের উদ্যোগে যেতাম। ভোটারদের এই অভিযোগের সাথে অনেকটাই একমত নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তারা জানালেন, মাঠকর্মীরা বাড়ি বাড়ি না যাওয়ার কারণেই ঢাকা শহরের অনেকেই ভোটার হতে পারেননি। এদিকে 1 অক্টোবর থেকে ঢাকা মহানগরীতে শুরু হয়েছে তালিকাভুক্ত ভোটারদের ছবি তোলার কাজ, চলবে মাসব্যাপী। নির্বাচন কমিশন বলছে, বাদ পড়া ভোটাররা এরই মধ্যে থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এরপরে যারা বাদ পড়বে তখন রিজার্ভের আগে আমরা একটু মাইকিং করে দেব, কিন্তু সাথে নিয়ে আসতে হবে তার জন্ম নিবন্ধন, এসএসসি সনদ এবং বাবা মায়ের আইডি কার্ডের কপি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন রিভাইজিং অথরিটির কাছে অ্যাপ্রোচ করলে আবার যারা বাদ পড়েছে বা যারা দেশের বাইরে ছিল তারা এসে এখানে ভোটার হতে পারবে। তবে নতুন ভোটাররা কবে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 2014 সালে নিবন্ধিত ভোটাররাই জাতীয় পরিচয়পত্র হাতে পাননি। কমিশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নতুন সব ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হবে বলেই কিছুটা সময় লাগছে।
অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইল 4 আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই সভা শেষে ওই আসনে দলের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সভা মুলতবি করা হয়। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে 19 জন নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে কে দলের প্রার্থী হচ্ছেন তা এখনো জানানো হয়নি। তফসিল অনুযায়ী আগামী 10 নভেম্বর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। 11 অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 13 অক্টোবর বাছাই আর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে 21 অক্টোবরের মধ্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশে বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। পরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় এবং তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ওই আসনটি শূন্য হয়ে যায়। বাড়তি ভাড়া নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে এবার মাঠে নামলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের নিজেই। অতিরিক্ত বাস ভাড়া নেয়ায় রাজধানীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঝটিকা অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। মঙ্গলবার মিরপুরে এ ধরনের অভিযানে কয়েকটি গণপরিবহনের মালিক ও ড্রাইভারের বিরুদ্ধে 11টি মামলা এবং 13,000 টাকা জরিমানা করা হয়। মাহবুবুল আলমের রিপোর্ট। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সম্প্রতি ঢাকা ও পাশের 5 জেলা এবং চট্টগ্রাম মহানগরীর সিএনজি চালিত অটোরিকশা ও সব ধরনের বাস মিনি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় সরকার। সে অনুযায়ী অক্টোবর থেকে বাড়তি বাস ভাড়া কার্যকর হয়েছে আর নভেম্বর থেকে সিএনজি চালিত অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হবে। তবে সরকারি নির্দেশনা না মেনে পরিবহন মালিকরা নিজেদের মতো করে নতুন ভাড়া নির্ধারণ করায় বিপাকে যাত্রীরা। ভাড়া 5 টাকা দিলে তুমি নেয় না, গ্যাঞ্জাম করে, প্রত্যেকটা কন্ট্রাক্টর গ্যাঞ্জাম করে আমাদের সাথে। না 5 টাকা করে ভাড়া দিতে আছে, 60 টাকা মাহাজন দিছে এটা স্যার। বাস ভাড়া নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে বিআরটি এর মনিটরিং থাকলেও বাস মালিকরা তা মানছেন না। অবস্থা সামাল দিতে ঝটিকা সফরে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। কালেকশন করবে, কালেক্টরগুলোকে পিটাবে, এই যে এভাবে ঠিক হবে। এর আগে তো কয়েকটা বলছে বেশি নিচ্ছে ভাড়া।